হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমরা ডব্লিউবিসিএস পিআইকে যে সলভ সিরিজ স্টার্ট করেছিলাম, মডার্ন হিস্ট্রি করছিলাম। এখন আমরা আজকে তার সেট 12। আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অ্যানসিয়েন্ট হিস্ট্রির আলাদা করে প্লেলিস্টও তৈরি করা আছে। যারা দেখনি তারা প্লেলিস্টে গিয়ে, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ওকে, আমি এখানে আই বাটনেও দিয়ে দেবো। ক্লিয়ার? তো আচ্ছা, আর একটা কথা, টেলিগ্রামের কথা। টেলিগ্রামের সমস্ত পিডিএফ আমি দিয়ে দিই। ওকে, সো পিডিএফ এই যে ক্লাস, এই ক্লাসের পেতে, পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। জয়েন হয়ে যাবে, ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে। ক্লিয়ার? তো উইদাউট ডিলে চলো শুরু করে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? সোজা জিনিস, রিপিটেড কোয়েশ্চেন, সবাই জানো। কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন। ডব্লিউ.সি. ব্যানার্জি। কত সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হলো? 1885-এ। কোথায়? বোম্বেতে। বোম্বের কোথায়? তেজপাল, গোকুলদাস তেজপাল, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। হওয়ার কথা কোথায় ছিল? পুনেতে, কিন্তু পুনেতে হয়নি। কোথায় হয়েছে? বোম্বেতে হয়েছে। ওকে, কে করেছিলেন? এও হিউম। এও হিউমকে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। ইনি আবার ফার্স্ট আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইএনসির ফার্স্ট সেক্রেটারি ছিলেন। ওকে, এ হুইম একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট ছিলেন। ক্লিয়ার? তো উমেশচন্দ্র ব্যানার্জি হলেন। কতজনকে নিয়ে করেছিলেন? মাত্র প্রথম সেশন মাত্র 72 জন ডেলিগেট ছিলেন। কতজন ছিলেন? 72 জন ডেলিগেট ছিলেন। ওকে, চলো পরে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি দেখতে পাচ্ছি এখান থেকে। দাদাভাই নৌরোজি সম্বন্ধে কি কি এক্সট্রা পয়েন্ট পাই সেগুলো বলি। ইনি একটা পত্রিকা পাবলিশ করেছিলেন, সেটার নাম হলো রাস্ট গফতার। কি? তারপর রেহেনুমাই মজদাইন সভা, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। ইনার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। কি? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে তিনি ড্রেন অফ ওয়েলথ থিওরির কথা বলেছিলেন। ড্রেন অফ ওয়েলথ থিওরির কথা ইনি এখানে বলেছিলেন। ক্লিয়ার? তাছাড়াও গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় নাকি? কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। বেশ, আচ্ছা। আর এক্সট্রা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো দাদাভাই নৌরোজির, উনি 1893-তে প্রথম ফার্স্ট ইন্ডিয়ান বিকেম মেম্বার অফ হাউস অফ কমন্স। মেম্বার অফ হাউস অফ কমন্স মানে ব্রিটেনের পার্লামেন্টে উনি গিয়েছিলেন, ইলেক্টেড হয়েছিলেন 1893-তে। কোন পার্টি থেকে? লিবারেল পার্টির টিকিট থেকে। লিবারেল পার্টি। ওকে, মনে থাকবে? তাহলে এতগুলো হলো দাদাভাই নৌরোজি সম্বন্ধে। বাকিগুলো দেখি। ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা দেখতে পাচ্ছি। ফিরোজ শাহ মেহতা ছিলেন কি? ইনি, আচ্ছা এখানে লিখছি, ফিরোজ শাহ মেহতা বোম্বে ক্রনিকাল চালু করেছিলেন। বোম্বে ক্রনিকাল। বেশ, তাছাড়াও এই যে ফিরোজ শাহ মেহতা দেখতে পাচ্ছ, এনাকে বলা হয় আনক্রাউন্ড কিং অফ, মোস্ট পাওয়ারফুল লিডার ছিলেন, মডারেটদের মোস্ট পাওয়ারফুল লিডার ছিলেন। আনক্রাউন্ড কিং অফ বোম্বে, আনক্রাউন্ড কিং অফ বোম্বে বলা হতো এনাকে। ওকে, বেশ। এখান থেকে আমরা এশিয়ান ব্যানার্জি দেখতে পাচ্ছি। চলো এশিয়ান ব্যানার্জির সম্বন্ধে আমরা জেনে নিই। এশিয়ান ব্যানার্জির সম্বন্ধে এর আগেও বলেছি, তোমাদের রিভিশন হচ্ছে। কি? রাষ্ট্রগুরু হিসেবে জানেন উনি। রাষ্ট্রগুরু
ওনার বইয়ের নাম ছিল এ নেশন ইন মেকিং। ওনার একটা পত্রিকা ছিল বেঙ্গলি, নাম কি? বেঙ্গলি। বেঙ্গলি ছিল ওনার পত্রিকা। তাছাড়াও এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দেখতে পাচ্ছ, ইনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন 1876 সালে, যেটা কংগ্রেসের সেকেন্ড সেশনে গিয়ে মার্জ হলো, মানে 1886 সালে গিয়ে কংগ্রেসের সাথে মার্জ হয়ে গেছিল। ওকে, বেশ। তাছাড়াও ইনাকে ফাদার অফ ন্যাশনালিজম বলা হয়। ফাদার অফ ন্যাশনালিজম, বোঝা গেল? তাহলে এতগুলো পয়েন্ট গেল। তাহলে আনসার কি হলো? প্রথম সেশনের সভাপতি কে ছিল কংগ্রেসের? উমেশ চন্দ্র ব্যানার্জি। ক্লিয়ার? চলো পরেরটা। কে বন্দে মাতরম পত্রিকাটা এডিট করেছিলেন? বন্দে মাতরম পত্রিকাটার এডিটর কে ছিলেন? আনসার মাদাম কামা, মাদাম ভিকাজি রুস্তম কামা। এই মাদাম কামাই 1907 সালে কোথায়? স্টুয়ার্টগার্ড, জার্মানি প্রথম কি করেন? ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন করেন। ফরেন সয়েলে, বিদেশ মাটিতে প্রথমবার ভারতের পতাকা উড়িয়েছিলেন এই মাদাম ভিকাজি রুস্তুম কামা 1907 সালে। কোথায়? জার্মানির স্টুয়ার্টগার্ড শহরে। ক্লিয়ার? আর এই মাদাম কামাকে বলা হয় মাদার অফ রেভলিউশন, মাদার বলা হয়। ক্লিয়ার? বেশ। তাছাড়াও ইনার একটা বই ছিল, সেটা ছিল মদন তালোয়ার। কি নাম? মদন তালোয়ার। মনে করো মদনলাল ধিংড়া কার জন্য উইলিকে মেরেছিল, হত্যা করেছিল, এবং মদনলাল ধিংড়াকে এক্সিকিউট করা হয়। সেই কারণে উনি এই বইটা লিখেছিলেন, তখনই এই বইটা লিখেছিলেন। ক্লিয়ার? চলো পরে এগুলো একটু দেখে নিই। এখানে শ্যামজি কৃষ্ণ বর্মা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে মাদাম কামা আনসার। শ্যামজি কৃষ্ণ বর্মা দেখতে পাচ্ছি। শ্যামজি কৃষ্ণ বর্মা সম্বন্ধে যদি আমরা জানি, উনি ইন্ডিয়ান হাউস তৈরি করেন লন্ডনে। কোথায়? ইন্ডিয়ান হাউস 1905 সালে অ্যাট লন্ডন। ওকে। তাছাড়াও ইনার একটা পত্রিকা ছিল ইন্ডিয়ান সোশিওলজিস্ট। নাম কি? ইন্ডিয়ান সোশিওলজিস্ট। বেশ। পরেরটা নাম কি? এছাড়াও ইন্ডিয়ান হোম রুল সোসাইটি উনি লন্ডনে তৈরি করেন। কোথায়? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি অ্যাট লন্ডনে উনি তৈরি করেন। ক্লিয়ার হলো? তাহলে শ্যামজি কৃষ্ণ বর্মা সম্বন্ধে এতগুলো পয়েন্ট আমরা জানলাম। লালা হরদয়াল তোমরা সবাই জানো। লালা হরদয়াল কোন পার্টি ফাউন্ড করেছিলেন? গদর পার্টি ফাউন্ড করেছিলেন। কত সালে? 1913 সালে। কোথায়? সান ফ্রান্সিসকোতে। ইউএসএ। ক্লিয়ার? তাহলে এই ছিল আনসার। বন্দে মাতরম মাদাম ভিকাজি রুস্তুম কামা এডিট করেছিলেন। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। হু ফাউন্ডেড দ্য গদর পার্টি? দেখো এক্ষুনি প্রশ্ন বললাম, দিয়ে দিয়েছি। কে করেছিল? এক্ষুনি বললাম। আনসার কি হবে? লালা হরদয়াল হবে। কত সালে হয়েছিল বললাম গদর পার্টি? 1913 সালে। কোথায় সেটা তোমাকে এখানে দেওয়া আছে। এই গাদার কথাটার অর্থ কি? রিভল্ট। গাদার কথাটার অর্থ ছিল রিভল্ট। এবং গাদার পার্টি কাকে মারা প্ল্যান করেছিলেন? হার্ডিন্স কে হার্ডিন্স সেকেন্ডকে মারা প্ল্যান করেছিলেন এই গাদার পার্টি। ওকে। আচ্ছা, এর যে প্রেসিডেন্ট, ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন, তিনি কে ছিলেন? সোহন সিং ভাকনা। নাম কি ছিল? সোহন সিং ভাকনা। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা অজিত সিং দেখতে পাচ্ছি। অজিত সিং কে ছিলেন? আমাদের ভগৎ সিং এর আঙ্কেল ছিলেন, এবং ইনি একটা লিখেছিলেন
পত্রিকা, সেটা হলো ভারত মাতা। ভারত মাতা কিন্তু পেন্টিং নয়, অবনীন্দ্র ঠাকুরের ভারত মাতা পেন্টিং আছে, কিন্তু ইনি পত্রিকা লিখেছিলেন, নাম কি? ভারত মাতা। ক্লিয়ার? চলো, পি মিত্র দেখতে পাচ্ছি। পি মিত্র তোমরা প্রমথনাথ মিত্র সবাই জানো কি? অনুশীলন সমিতি, মনে করো। অনুশীলন সমিতি 1902 সালে তৈরি করছেন ইনি। এটাই ঢাকায় গিয়ে 1904-05 সালে দিকে কে করছেন? পুলিন বিহারী দাস তৈরি করছেন। ক্লিয়ার? তাহলে অনুশীলন সমিতি করছেন পি মিত্র। আচ্ছা বেশ, লালা লাজপত রায় এখান থেকে দেখতে পাচ্ছি। লালা লাজপত রায়ের অনেক বলা যায়, যেমন বলি আনহ্যাপি ইন্ডিয়া উনারই লেখা, আনহ্যাপি ইন্ডিয়া উনারই লেখা, কল টু ইয়ং ইন্ডিয়া উনারই লেখা, কল টু ইয়ং ইন্ডিয়া ওনার লেখা। তাছাড়াও অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে যেটা তৈরি হয়েছিল, সেখানকার ফাউন্ডিং প্রেসিডেন্ট বা ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। ওকে, বেশ। আর এই লালা লাজপত রায় মনে করো 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে, ডেপুটেশন দিতে গিয়ে লাঠি চার্জের মাধ্যমে মারা যান। এই তারই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং সন্ডার্সকে হত্যা করেছিলেন। ক্লিয়ার? টার্গেট ছিল স্কট, কিন্তু সন্ডার্সকে মারা যান। ক্লিয়ার? তাহলে আনসার হলো কি? গদর পার্টি কোথায় ফাউন্ড হয়েছিল? ইউএসএতে। কে করেছিলেন? লালা হরদয়াল। ক্লিয়ার? এটা এই গদর পার্টির সঙ্গে একটা ইম্পর্টেন্ট কি, কোমাতাগারু শিপ ইনসিডেন্ট, এটা তোমাকে পরীক্ষা দেয়। কোমাতাগারু শিপ ইনসিডেন্ট এ গদর পার্টির সঙ্গে যুক্ত। ক্লিয়ার? চলো পরেরটা। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে 1912 সালে লর্ড হার্ডিঞ্জের জীবনের উপরে কে আক্রমণ করেছিলেন? 1912 সালে লর্ড হার্ডিঞ্জের জীবনের উপর আক্রমণ কে করেছিলেন? তোমাদের বলেছিলাম এই রাসবিহারী বোস। এই রাসবিহারী বোসটা খুব অবাক ক্যারেক্টারে ছিল আমাদের ইন্ডিয়ান রিভলিউশনের। মনে করো আমি একটু বলে দিই, 1908 সালে মনে করো আলিপুর বোম কেস হলো, তাই না? আলিপুর বোম কেস মানে সেই মুজফ্ফরপুরের কিংস ফোর্টকে হত্যা করা, মানে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি ওনাকে হত্যা করেছিলেন। এখানেও তিনি জড়িত ছিলেন। ওখানে অ্যারেস্ট হলেন কে? অরবিন্দ ঘোষ অ্যারেস্ট হলেন, কিন্তু উনি ওখান থেকে পালিয়ে যান। পালিয়ে গিয়ে কোথায় গেলেন? এখান থেকে পালিয়ে গিয়ে দেহরাদুনে চলে গেলেন। দেহরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তোমরা আছে জানো, সেখানে গিয়ে অ্যাজ এ ক্লার্ক হিসেবে কাজ করতেন। কি হিসেবে? ক্লার্ক হিসেবে কাজ করতেন। কিন্তু আবার যখন সুযোগ পেয়েছিলেন 1912 সালে একে মারার জন্য, তখন উনি আবার আসেন। ওকে, এই 1912 সালে এটা হলো দিল্লি কনস্পিরেসি বলা হয়, যেটাকে মারা হয় এটাকে বলা হয় দিল্লি কনস্পিরেসি। এটাকে বলা হয় দিল্লি কনস্পিরেসি। এই দিল্লি কনস্পিরেসিতে ইনি ছিলেন, আর একজন ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। কিন্তু এরা তো ইনি এরপরে কোথায় পালিয়ে যান? এই রাসবিহারী ঘোষ না বোস, রাসবিহারী বোস কোথায় পালিয়ে গেলেন? এরপরে জাপান পালিয়ে গেছিলেন, ওনাকে ধরতে পারেননি ব্রিটিশ। এরপরে কিন্তু জাপান সরকার ওনাকে যে ওনাদের সিভিল যে হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার মানে অ্যাওয়ার্ড, সেটাও দেওয়া হয় এই রাসবিহারী বোসকে, ওনারা দিয়েছিলেন। ওকে, তাহলে এতগুলো ছিল। আচ্ছা, দিল্লি কনস্পিরেসিতে বসন্ত কুমার বিশ্বাসকে এক্সিকিউট করা হয়, বসন্ত কুমার বিশ্বাসকে। আর এর সঙ্গে আরও দুজন ছিলেন, এনাকে এক্সিকিউট করা হয়, মানে ফাঁসি দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে এটার আনসার হলো কে? রাসবিহারী বোস। ভগৎ সিং দেখতে পাচ্ছ 1929 সালে, তোমাকে এক্ষুনি বললাম কাকে মার্ডার করলেন? সন্ডার্সকে হত্যা করলেন। এটা কি? লাহোর কনস্পিরেসি কেস হিসেবে, লাহোর কনস্পিরেসি কেস হিসেবে জানা যায়। ওকে, এই ভগৎ সিংই 1931 সালে এটাকে, ইনি আবার সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও বোম আঘাত করেন, এবং ইনাকে 1931 সালে ফাঁসি দেওয়া হয়, হ্যাংড। বোঝা গেল? বেশ। ক্ষুদিরাম বোস দেখতে পাচ্ছ, তোমাকে যে আলিপুর বোম কেসের কথা বললাম, এই ক্ষুদিরাম বোসের ছিলেন, তোমাকে বলে দিয়েছি আগেই। অজিত সিং তোমাকে একটু আগে বলে দিলাম, দ্যাট ইজ ভারত মাতা। কি? ভারত মাতা। ওকে, চলো পরের প্রশ্ন যাই।
হু লেড দ্য মুসলিম ডেপুটেশন অ্যাট সিমলা ইন 1906? কে মুসলিম ডেপুটেশন দিয়েছিলেন, মানে মুসলিম ডেপুটেশন করেছিলেন সিমলাতে 1906 সালে? তাহলে মনে করো তোমাকে বলেছিলাম কার সময়, লর্ড মিন্টো টু এর সময় সিমলাতে এনারা গেলেন যে আমরা একটা নতুন পার্টি ফাউন্ড করতে চাই যেখানে শুধু মুসলিমরা রিপ্রেজেন্টেটিভ করবেন। ওকে, কে গেছিলেন? এই আগা খান গেছিলেন, মনে থাকবে, আগা খান গেছিলেন। এবং এটার পরেই কি হলো, 1906 সালে ঢাকাতে মুসলিম লীগ ফাউন্ড হচ্ছে। কে ফাউন্ড করছেন? মুসলিম কে ফাউন্ড করছেন? বাই নবাব অফ ঢাকা সলিমুল্লাহ। সলিমুল্লাহ ফাউন্ড করলেন। ওকে, এটার পরেই ইনারাই কি বললেন যে আমাদের মুসলিম রিপ্রেজেন্টেশন দরকার আলাদাভাবে। ওকে, কমিউনাল ইলেক্টোরেট। তাহলে এটার পরে কমিউনাল ইলেক্টোরেট শুরু হলো 1909 সালে। মনে করো কমিউনাল ইলেকশন স্টার্ট হওয়া শুরু করছে 1909 সালে। কত সালে? 1909 সালে, মডলে মিন্টো রিফর্মসেই। ক্লিয়ার? চলো পরেরটা। তাহলে এটা আনসার কি হয়েছিল? আগা খান হয়েছিল। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি? তোমাকে একটু আগে বললাম অনুশীলন সমিতি 1902 সালে তৈরি হচ্ছে, প্রমথনাথ মিত্র তৈরি করছেন, ব্যারিস্টার প্রমথনাথ মিত্র তৈরি করছেন। এবং এটা 1904 সালে ঢাকায় অনুশীলন সমিতি তৈরি করছেন কে? পুলিন বিহারী দাস। মনে থাকবে, ঢাকাতে পুলিন বিহারী দাস। এটা কোথায় হয়েছিল? অ্যাট ক্যালকাটা। তখনকার নাম ক্যালকাটা ছিল, তাই ক্যালকাটায় লিখছি। ওকে, কলকাতা লিখছি না। বেশ, এখান থেকে যদি দেখি আমরা অরবিন্দ ঘোষ দেখতে পাচ্ছি। চলো অরবিন্দ ঘোষের সম্বন্ধে কিছু জেনে নিই। অরবিন্দ ঘোষের সময় অনেক কিছু বলেছিলাম। এই যে আলিপুর বোমকেসের কথা বললাম তোমাকে এক্ষুনি, আলিপুর বোমকেসের কথা বললাম। এই আলিপুর বোমকেসে 1908 সালে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস হত্যা করেছিলেন। সেটার সময় অরবিন্দ ঘোষকে অ্যারেস্ট করা হয়। এবং এই আলিপুর বোমকেসের ডিফেন্স লয়ার কে ছিলেন? এই সিআর দাস। তোমাকে এখানে লিখে দিলাম, সিআর দাস ছিলেন এই ডিফেন্স লয়ার। এবং এখানেই তিনি অরবিন্দ ঘোষ বলেছিলেন যদি আমার দেশকে ভালোবাসা অপরাধ হয় তাহলে আমি অপরাধী। বোঝা গেল? মানে অপরাধী তো না, ক্রাইম। ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ ক্রাইম দেন আই অ্যাম ক্রিমিনাল। এটা এখানে বলেছিলেন এই অরবিন্দ ঘোষ। ক্লিয়ার? বেশ, তাছাড়াও যদি বলা হয় ইনাকে প্রফেট অফ ন্যাশনালিজম বলা হয়। কি বলা হয়? প্রফেট অফ ন্যাশনালিজম। ইনি সাবিত্রী পত্রিকা এ লিখেছিলেন। এই সাবিত্রী পত্রিকাতেই উনি বলেছিলেন নিউ ল্যাম্পস, কংগ্রেসদের ক্রিটিসাইজ করেছিলেন, নিউ ল্যাম্পস ফর ওল্ড। এটা কংগ্রেসকে ক্রিটিসাইজ করেছিলেন এই অরবিন্দ ঘোষ। আরও ক্রিটিসাইজ করেছিলেন। আচ্ছা আচ্ছা, এই অরবিন্দ ঘোষের যদি বলি, অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন এই বইটাও লেখেন, লাইফ ডিভাইন বইটাও লেখেন। ওকে, বেশ। ইনি বন্দে মাতরম পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, ইংলিশের বন্দে মাতরম। কি পত্রিকা? বন্দে মাতরম। তাহলে বন্দে মাতরম একটু আগে কার পেলাম? বন্দে মাতরম শুরু, ওটা অন্য পত্রিকা ছিল বন্দে মাতরমের, ওটা ছিলেন স্টুয়ার্ট গার্ডের মাদাম ভিকাজি রুস্তুম কামা। এই বন্দে মাতরমের সঙ্গেও অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন। ক্লিয়ার? ইনি বিপিন চন্দ্র পালকে পলিটিক্যাল ক্রিড বলেছিলেন, গ্রেটেস্ট পলিটিক্যাল ক্রিড বলেছিলেন, মানে প্রশংসা করেছিলেন বিপিন চন্দ্র পালকে। ওকে, তাহলে অরবিন্দ ঘোষ হলো এটা। বেশ, সিআর দাস, সিআর দাসের সম্বন্ধে যদি বলি, সিআর দাস কি হিসাবে জানি আমরা? সিআর দাস নোন অ্যাজ দেশবন্ধু। দেশবন্ধু এই 1908 সালে তিনি ডিফেন্স লয়ার ছিলেন, এখানে লিখছি না। বেশ, মনে করো 1922 সালে চৌরি চৌরা ঘটনা ঘটলো, নন কোঅপারেশন মুভমেন্ট গান্ধীজি স্টার্ট করেছিলেন এবং চৌরি চৌরি ঘটনার পরে দুঃখিত হয়ে মুভমেন্টটাকে উইথড্র করে নেন। সেটাতে সিআর দাস কি করেছিলেন? বিরোধিতা করেছিলেন যে এটা করা উচিত ছিল না। সেই জন্য উনি কংগ্রেস থেকে ভাগ হয়ে গিয়ে একটা পার্টি ফর্ম করেন 1 জানুয়ারি 1923 সালের, নাম স্বরাজ্য পার্টি। কি নাম? স্বরাজ্য পার্টি। এই স্বরাজ্য পার্টির কে কে ছিলেন? সিআর দাস ছিলেন এবং মতিলাল নেহেরু ছিলেন। ক্লিয়ার? এবং ইনারা ছিলেন প্রো চেঞ্জার্স। কি ছিলেন? প্রো চেঞ্জার্স। এটা আমি বলেছিলাম, প্রো চেঞ্জার্স আর নো চেঞ্জার্সের গল্প। ইনারা ছিলেন প্রো চেঞ্জার্স। ওকে,
আর যদি বলা হয় ইনার 2-3টে উক্তি ভালো আছে যে এডুকেশন ক্যান ওয়েট, এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট ওয়েট, স্বরাজ ক্যান্ট। ওকে, আর একটা বলেছিলেন স্বরাজ ফর মাসেস নট ফর ক্লাসেস, নট ফর ক্লাসেস। এই দুটো বিখ্যাত উক্তি ছিল এনার, এটা পরীক্ষায় বিসিএসি রিপিটেশন দিয়েছিল। ওকে, বেশ, চলো তাহলে আমরা এখান থেকে দেখলাম আনসার কি হলো। আচ্ছা, এটার আনসার তো আমরা এখানে আচ্ছা করেছিলাম, ব্যারিস্টার পি মিত্র ছিলেন অনুশীলন সমিতির সম্বন্ধে। ওকে, চলো পরেরটা, ইন্ডিগো রিভল্ট। তোমাকে বলেছিলাম ইন্ডিগো রিভল্ট ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে। ইন্ডিগো রিভল্ট আজ রেগুলারলি হাইলাইটেড ইন কোন পত্রিকায়? হিন্দু প্যাট্রিয়ট। কার? হরিশচন্দ্রের। হরিশচন্দ্রের হিন্দু প্যাট্রিয়টে ইন্ডিগো রিভল্টের কথা বারবার বলা হয়েছিল। ইন্ডিগো রিভল্ট কবে হয়? 1859-এ। তোমাকে এটা বলেছিলাম যে 1857-এর রিভল্টের পর, 1815-এর রিভল্টের পর প্রথম বড় বিদ্রোহ হলো ছিল কি? এই ইন্ডিগো রিভল্ট। এটা কোথায় হয়েছিল? অ্যাট চৌগাছা নদিয়া, চৌগাছা গ্রামের নদিয়াতে। ওকে, এটা হয়েছিল। আচ্ছা, এই ইন্ডিগো রিভল্টের সঙ্গে এ কি ছিল? বিষ্ণুচরণ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এই দুজন ইম্পর্টেন্ট লিডার ছিলেন এখানকার। ওকে, এই ইন্ডিগো রিভল্টের সম্বন্ধে যদি বলা হয় এই দুজন ছিলেন। আচ্ছা, বাকিগুলো আর পরে আরও ক্লাস আসছে, সেগুলো বলবো। নীল দর্পণ লেখা হয়েছিল, দীনবন্ধু মিত্র করেছিলেন, মাইকেল মধুসূদন সেগুলোকে ট্রান্সলেট করেছিলেন, জেমস রেভারেন্ড লং এটাকে পাবলিশ করেন, ওনাকে অ্যারেস্ট করা হয়, এগুলো সব বলেছিলাম, তবু পরে আসবো। টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া এটার আগের নাম কি ছিল? বোম্বে টাইমস। কি নাম ছিল? বোম্বে টাইমস। এটা কত সালে হয়? 1838 সালে। এটা পরীক্ষা দেয় টাইমস অফ ইন্ডিয়া কবে হয়, কিন্তু টাইমস অফ ইন্ডিয়া নামটা কবে চেঞ্জ হলো? 1861 সালে। ওকে, ইংলিশম্যান দেখতে পাচ্ছ, ইংলিশম্যানটা 1875 সালে, 1875 সালে কে করেন? রবার্ট নাইট। ওকে, রবার্ট নাইট করেন, ইংলিশম্যান না, এটা ভুল হলো, এটা করেন স্টেটসম্যান। 1875-এ রবার্ট নাইট। তাহলে এটা তোমার আনসার কি হলো? নীল বিদ্রোহ নিয়মিতভাবে কোন তুলনা করা হয়েছিল? হিন্দু প্যাট্রিয়ট। এটা ট্রান্সলেট হয়ে গেছে ভাই। চলো পরেরটা, স্বরাজ ইজ মাই বার্থ রাইট কে বলেছিলেন? বিজি তিলক, সবাই জানো। স্বরাজ ইজ মাই বার্থ রাইট এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। তাহলে এখান থেকে যদি আমরা বিজি তিলকের সম্বন্ধে জানি, আমরা এর আগেও বলেছিলাম বিজি তিলকের কথা, রিপিট করছি। ওকে, রিভিশন হবে। উনি লোকমান্য নামে পরিচিত ছিলেন। কি নামে ছিলেন? লোকমান্য নামে পরিচিত ছিলেন। উনার দুখানা এ ছিল, পত্রিকা ছিল কি? মারাঠা আর কেশারি। মারাঠা আর কেশারি। মারাঠা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আর কেশারি ছিল মারাঠা ল্যাঙ্গুয়েজে বা মারাঠি ল্যাঙ্গুয়েজে। ক্লিয়ার? বেশ, এই বিজি তিলক কে বলা হয় ফাদার অফ ন্যাশনালিজম, মানে ফাদার অফ এক্সট্রিমিস্ট। এই ফাদার অফ এক্সট্রিমিস্ট কে বলেছিলেন? ফাদার অফ এক্সট্রিমিস্ট বলেছিলেন ভ্যালেন্টাইন চিরল। ইনি এটাকে বলেছিলেন ফাদার অফ ন্যাশনালিজম, ওনাকে বলা হয়েছিল, বা ফাদার অফ এক্সট্রিমিস্ট, বারবার ন্যাশনালিজম বলছি। ইনি গণপতি 1893-তে চালু করেন, গণপতি ফেস্টিভ্যাল। শিবাজি ফেস্টিভ্যাল 1895-6-এ চালু করেন। ওকে, এই শিবাজি ফেস্টিভ্যাল 1895-6-এ চালু করেন। তাছাড়াও ইনি আইএনসিকে ক্রিটিসাইজ করতেন,
কি বলে ক্রিটিসাইজ করেছিলেন? ওয়ান ডে তামাশা, ওয়ান ডে তামাশা আইএনসিকে ক্রিটিসাইজ করতেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এ করতেন। 1916 সালে যে লখনৌ প্যাক্ট হয়েছিল, কংগ্রেসের রিইউনিয়ন হয়েছিল, উনি ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। বেশ, তাছাড়াও ওনার বিখ্যাত বই আছে কয়েকটা, বইয়ের নাম, আচ্ছা ওনাকে জেল দেওয়া হয়েছিল কোথায়? মান্ডালয়ে। এই মান্ডালয় জেলেই উনি বসে বসে কি লিখেছিলেন? গীতা রহস্য লিখেছিলেন। কি লিখেছিলেন? গীতা রহস্য বলে বই। আর একটা বই ওনার লেখা আছে, নাম হলো আর্কটিক হোম অফ বেদাস, আর্কটিক হোম অফ বেদাস। তাহলে এতগুলো পয়েন্ট গেল বিজি তিলকের সম্বন্ধে, ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। আর তাছাড়া যদি আরও বলা হয় হোম রুল লিগ স্টার্ট করেন, এটা তো বললামই না, হোম রুল লিগ স্টার্ট করেন, লিখতে পারো তোমরা হোম রুল লিগ, হোম রুল লিগ স্টার্ট করেন, এটা লিখে নেবে। যাই হোক, চলো পরেরটা। পরে দেখি বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পালকে এক্ষুনি বললাম, বিপিন চন্দ্র পালকে বলেছিলেন গ্রেটেস্ট পলিটিক্যাল ক্রিড, কে বলেছিলেন? এটা পরীক্ষায় দিয়েছিল যে গ্রেটেস্ট পলিটিক্যাল ক্রিড কাকে বলা হয় এবং কে বলেছিলেন। এটা বলেছিলেন অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পালকে বলেছিলেন। ক্লিয়ার? বেশ, এই বিপিন চন্দ্র পাল একটা বইয়ের নাম কি ছিল? নিউ ইন্ডিয়া। নাম কি? নিউ নিউ ইন্ডিয়া, এটা লিখেছিলেন। এছাড়াও উনি প্যাসিভ রেজিস্ট্যান্স, ইনি প্যাসিভ রেজিস্ট্যান্সটা করেছিলেন 1905-06 সালের দিকে। এটাকে পপুলারাইজ করেছিলেন কে? এই অরবিন্দ ঘোষ। এই বিপিন চন্দ্র পালের পলিটিক্যাল লিডার কে ছিলেন? এস এন ব্যানার্জি, এস এন ব্যানার্জি। এই এস এন ব্যানার্জির, আচ্ছা এই বিপিন চন্দ্র পাল, এই যে বিপিন চন্দ্র পাল দেখতে পাচ্ছ, এই বিপিন চন্দ্র পাল শুরু করেছিলেন কি হিসাবে? বিপিন চন্দ্র পাল শুরু করেছিলেন মডারেট হিসাবে, কিন্তু পরবর্তীতে এক্সট্রিমিস্ট হয়ে যান উনি। ওকে, তাছাড়াও উনার একটা বিখ্যাত বই আছে, অটোবায়োগ্রাফি বলতে পারো, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম, মেমোরি অফ মাই লাইফ অ্যান্ড টাইম। ওকে, চলো পরেরটা। লালা লাজপত রায়, সবগুলো দিয়ে দিয়েছে দেখো, লাল বাল পাল সবগুলো আছে এখানে, তাই না? লালা লাজপত রায় সম্বন্ধে যদি বলি, লালা লাজপত রায় সম্বন্ধে চলো, লালা লাজপত রায়, লালা লাজপত রায় মনে করো ইয়ং ইন্ডিয়া লিখেছিলেন, বলেছিলাম একটু আগে বললাম, ইয়ং ইন্ডিয়া বললাম, কল টু ইয়ং ইন্ডিয়া বললাম, এগুলো বললাম। এখানে আমি এক্সট্রা পয়েন্ট কিছু বলবো, আনহ্যাপি ইন্ডিয়া। আচ্ছা, এনার একটা বইয়ের নাম লিখো, দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন, দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন। উনাকেও জেল দেওয়া হয়। ওকে, বেশ। এই লালা লাজপত রায় সম্বন্ধেই যদি বলা হয়, ইনি অনেকগুলো বায়োগ্রাফি লিখেছিলেন অনেকগুলো ইন্টারন্যাশনাল লিডারের, যেমন মাজদিনি, গ্যারিবাল্ডি, মানে ম্যাথসিনি যাকে বলে। তাহলে মাজদিনি, এটা পরীক্ষা দিয়েছিল, ইউপিএসসির এক্সামে এসেছিল, মাজদিনি গ্যারিবাল্ডির বায়োগ্রাফি লিখেছিলেন। ইনার মধ্যে ইনাদের উপরে বই লিখেছিলেন। ওকে, মাজদিনি গ্যারিবাল্ডি। ওকে, ইনি এই লালা লাজপত রায় 1928 সালে মারা যান, তোমাকে আগে বললাম লাঠিচার্জের মাধ্যমে, আগে সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে মারা যান, এটা বললাম। মহাত্মা গান্ধী তোমরা দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী সম্বন্ধে পরে বলছি। মহাত্মা গান্ধী যদি বলো, মহাত্মা গান্ধী 1915 সালে আসলো। মহাত্মা গান্ধী 1915-এ 9th জানুয়ারি ইন্ডিয়াতে ঢুকছেন, সেই জন্য 9th জানুয়ারিকে এনআরআই ডে হিসেবে আজ পর্যন্ত পালন করা হয়। ওকে, চলো পরেরটা। অন অফ দ্য ইম্পর্টেন্ট মুসলিম লিডার্স ইন স্বদেশী মুভমেন্ট, স্বদেশী মুভমেন্টের ইম্পর্টেন্ট মুসলিম লিডার কে ছিলেন? আনসার লিয়াকত হোসাইন, নট লিয়াকত আলী খান, লিয়াকত হোসাইন ছিলেন, মনে থাকবে। স্বদেশী মুভমেন্ট কবে স্টার্ট হলো? 1905-06 দিকে স্টার্ট হলো বেঙ্গল পার্টিশানের এগেনস্টে। বেঙ্গল পার্টিশান শুরু হয়েছিল মনে করো 1905 সালে, এটাকেই বিরোধিতা করার জন্য এই স্বদেশী মুভমেন্ট চালু হয়। বোঝা গেল? মুসলিম লিডারদের মধ্যে ছিলেন লিয়াকত হোসাইন। ওকে, এই লিয়াকত আলী খান দেখতে পাচ্ছ, এটার সঙ্গে তোমরা অনেকদিন এই করতে পারো। লিয়াকত আলী খান কিন্তু ইম্পর্টেন্ট একজন লোক ছিলেন। মনে করো ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়,
আমাদের দেশে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, দেশ ভাগ হয়নি তখন, 1946 সালে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়। সেই ইন্টারিম গভর্নমেন্টে উনি কে ছিলেন? ফিনান্স মিনিস্টার ছিলেন আমাদের ইন্ডিয়ার। ওকে, ভারত মানে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর ইনি পাকিস্তানের প্রথম প্রাইম মিনিস্টার হন। অনেকে ভুল ভাবো যে মোহাম্মদ আলী জিন্নাহ হয়েছিলেন, না, ফার্স্ট পিএম অফ পাকিস্তান হন এই লিয়াকত আলী খান, মনে থাকবে। আবুল কালাম আজাদের তো তোমরা জানো, ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার, ফার্স্ট এডুকেশন মিনিস্টার আমাদের ইন্ডিয়ার। তাছাড়া ওনার একটা বিখ্যাত বইয়ের নাম কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ওকে, তাহলে আনসার কি হলো স্বদেশী মুভমেন্টের? লিয়াকত হোসাইন। ক্লিয়ার? চলো পরেরটা। আর্য সমাজ কবে হয় এস্টাবলিশড? 1875 সালে হয়। কোথায়? বোম্বেতে হয় আর্য সমাজ। কে করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী করেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর কি এ ছিল আর্য সমাজের? কি? গো ব্যাক টু বেদাস, বেদে ফিরে যাও। আর এই আর্য সমাজেরই এই দয়ানন্দ সরস্বতীরই কি নাম ছিল? স্বরাজ কথাটা উনি প্রথম দিয়েছিলেন। পরবর্তীতে কংগ্রেসরা পপুলারাইজ করেন, দাদাভাই নওরোজি দিয়েছিলেন, কিন্তু স্বরাজ কথাটা উনি ইউজ করেন প্রথম। ইনার বিখ্যাত বই আছে কি? সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ। বেদ ভাষ্য, এটা কি? বেদ ভাষ্য ভূমিকা। বেদ ভাষ্য ভূমিকা উনারই লেখা। ক্লিয়ার? তোমাকে লালা লাজপত রায় সম্বন্ধে বলে দিলাম, বালগঙ্গাধর সম্বন্ধে বলা হয়েছে, অরবিন্দ ঘোষের সম্বন্ধেও বলা হয়েছে। চলো পরের প্রশ্নে যাই। আলিগড় মুভমেন্ট স্টার্টেড বাই, আলিগড় মুভমেন্ট কবে স্টার্ট হলো? 1875-এ। মুসলিমদের মধ্যে মডার্ন এডুকেশনকে ইন্ট্রোডিউস করানোর জন্য এই মুভমেন্ট স্টার্ট করা হয়। তাছাড়াও ইংরেজদের প্রতি কিছুটা হলেও টিল্টেড ছিলেন এই আলিগড় মুভমেন্টটা। কে করেছিলেন? সাইয়েদ আহমেদ খান করেছিলেন। এই আলিগড় মুভমেন্টের জন্যই তিনি কি ফাউন্ড করেছিলেন? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ইনি ফাউন্ড করেন। ইনাকে ফাদার অফ টু নেশনও বলা হয়, ফাদার অফ টু নেশন থিওরি, টু নেশন থিওরি বলা হয়। ওকে, যে এটাই পরবর্তীতে কি হয় এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। তোমরা জানো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এটাই তৈরি হয় পরবর্তীতে। ওকে, আবুল কালাম আজাদের সম্বন্ধে তোমাকে এখনই বলে দিলাম, আবুল কালাম আজাদের সম্বন্ধে বলেছি। আচ্ছা বেশ, মোহাম্মদ আলী জিন্নাহর সম্বন্ধে একটু বলি। উনি যখন মুসলিম লীগ ফাউন্ড হয়, উনি প্রথমে কি ছিলেন? কংগ্রেসেই ছিলেন। ক্লিয়ার? যখন মুসলিম লীগ ফাউন্ড হয় মনে করো 1906 সালে, তখন তিনি মুসলিম লীগ ফাউন্ডেশনের বিরোধিতা ছিলেন, বিরোধী করতেন। ওকে, তারপর 1913 সালে যখন 1913-এ যখন একটা মেম্বার ডুয়াল পার্টিতে অংশগ্রহণ করতে পারবে এরকম একটা লিবারাল কিছু একটা এসেছিল, তখন ইনি মুসলিম লীগে যা আসা শুরু করেন। কংগ্রেসে ছিলেন, মুসলিম লীগে যাতায়াত শুরু করেন। সেই জন্যই 1916 সালে এই মুসলিম, ওর জন্য কিসের জন্য তোমাকে অনেক সময় দেখবে সরোজিনী নাইডু মোহাম্মদ আলী জিন্নাহকে কি বলা হয়? অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া বলে আখ্যা দেন ইনাকে। কেন? এই 1916 সালে লখনৌ প্যাক্ট হয়েছিল। মনে করো লখনৌ প্যাক্ট হয়েছিল, এখানে দুটো কাজ হয়েছিল ইম্পর্টেন্ট। এক, কংগ্রেস যে স্প্লিট হয়েছিল 1907 সালে, ভেঙে গেছিল, সেটাকে এক জায়গায় হয়েছিল, সেখানে বালগঙ্গাধর তিলক রোল প্লে করেছিলেন। আর 1916 সালেই লখনৌ প্যাক্টে আরেকটা কি হয়েছিল? মুসলিম লীগ এবং কংগ্রেসের অধিবেশন হন ওই একই মিটিংয়ে, একই অধিবেশনে, সেটাও ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ মুসলিম লীগের যে দাবি 1909 সালে মনে করো কমিউনাল ইলেক্টোরেট, সেই জিনিসটা কংগ্রেস মেনে নিয়েছিল। কার এফোর্টে? এই মুসলিম লীগের এই মোহাম্মদ আলী জিন্নাহর এফোর্টেই মেনে নিয়েছিল, দিয়ে
কংগ্রেস এবং মুসলিম লীগ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেটাকে কি করেছিলেন, বিরোধিতা করেছিলেন যে ইংরেজি বিরোধিতা করতে হবে, আমরা আলাদা আলাদাভাবে থাকলে হবে না। তাই ইনাকে গ্রেট অ্যাম্বাসেডর বলা হয়। 1916 সালে লখনৌ সেশনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। ক্লিয়ার? এনাকে অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া বলেছিলেন সরোজিনী নাইডু, সেটাও লিখে নিতে পারো, অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া আলী জিন্নাকে বাই সরোজিনী নাইডু। ক্লিয়ার? তাছাড়াও আর একটা ইম্পর্ট্যান্ট এখান থেকে যদি বলো, এই মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সালে যে লাহোর সেশন হয় মুসলিম লীগের 1940 সালে, যেখানে বলেছিল যে দুটো দেশে ভাগ করতে হবে, সেটাতে ওখানে প্রেসিডেন্ট ছিলেন 1940 সালে লাহোর। কত সালে? লাহোর সেশন কিন্তু ইম্পর্টেন্ট ইতিহাসে। লাহোর প্রস্তাব এক কংগ্রেসের হয়, লাহোর প্রস্তাব, যেখানে 1929 সালে জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন, স্বরাজ পূর্ণ স্বরাজ বলেছিলেন, এখানে ইন্ডিয়া পাকিস্তানের কথা বলেছিলেন যে পাকিস্তান হিসেবে ভাগ করে দাও, এইখান থেকে বলা হয়েছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া? তোমাকে প্রথমেই শুরুতেই বলে দিয়েছিলাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়ার লেখক কে ছিলেন? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সম্বন্ধে বলেছি। 1893-তে উনি ফিন্সবারি থেকে লিবারেল পার্টির টিকিট নিয়ে হাউস অফ কমন্স, মানে লোয়ার হাউসে, ওদের দুখানা হাউস আছে, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে উনি এন্ট্রি করেন। প্রথম ভারতীয় পার্লামেন্টে, ইংলিশে পার্লামেন্টে ঢুকেন শিখে দাদাভাই নওরোজি। ড্রেন অফ ওয়েল থিওরি দেন, রেহনুমাই মাজদাইন সভা করেন, রাষ্ট্রগুপ্তার, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, সবগুলো তোমাকে বলেছি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্বন্ধে বলে দিয়েছি, ফিরোজ শাহ মেহতা সম্বন্ধে বলেছি, বদরুদ্দিন তেবজি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, আইএনসির প্রথম মুসলিম প্রেসিডেন্ট কত সালে হয়েছিল? অ্যাট মাদ্রাজ, মাদ্রাজ সেশন 1887-এ, 1887 সালে মাদ্রাজ সেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন কে? বদরুদ্দিন তৈয়বজি। পরেরটা দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট? দেখো প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএসে বিশাল কিছু কঠিন আছে সেটা না, একটু ডেপথে ঢুকতে হবে। দেখো জায়গা একই, কিন্তু তোমাকে একটু ডেপথে ঢুকলে পরেই আনসার করা যায়। তাহলে আনসার কি? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি কত সালে হয়েছিলেন? 1893-তে। কোথাকার এ নিয়ে? লিবারাল পার্টির টিকিট নিয়ে, লিবারাল পার্টির টিকিট পেয়েছিলেন। বেশ, কোথা থেকে? ফিন্সবারি। ওকে। জওহরলাল নেহরু সম্বন্ধে যদি বলা হয়, জওহরলাল নেহরু 1929-এ তোমাকে বললাম লাহোর সেশন, কংগ্রেসের এটা, এবার ওটা মুসলিম লীগের ছিল, এটা 1929-এ লাহোর সেশনে কি করলেন? পূর্ণ স্বরাজ বলেন, পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন। তাছাড়াও এই জওহরলাল নেহরু প্ল্যানিং কমিটি তৈরি হয়েছিল 1938 সালে, মনে করো, প্ল্যানিং কমিটি বা প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1938 সালে। এ কে ছিলেন? কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন তখন? নেতাজি সুভাষচন্দ্র বোস। এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি, এই জওহরলাল নেহরু। তাছাড়া তো সবাই জানো বাকিগুলো। জওহরলাল নেহরু প্রথম আমাদের প্রধানমন্ত্রী। ইনার দু একটা বইয়ের নাম পরীক্ষায় দেয়, ডিসকভারি অফ ইন্ডিয়া, নাম কি? ডিসকভারি অফ ইন্ডিয়া ইনার বইয়ের নাম। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এরকম নয় যে পরীক্ষা কি তৈরি, এরকম এখন লিখছেন আমাদের পরীক্ষা কি তৈরি, এরকম বই লিখেননি উনি। বোঝা গেল কি? গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, পরীক্ষা কি তৈরি মানে বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি। যাই হোক, এম কে গান্ধী যদি বলা হয়, এম কে গান্ধী তোমাকে বললাম 1915 সালের 9 জানুয়ারি উনি ইন্ডিয়াতে আসেন সাউথ আফ্রিকা থেকে, সেজন্য এটাকে এনআরআই ডে হিসাবে পালন করা হয়। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, পরপর 3খানাতে করেন, চম্পারণ, আহমেদাবাদ, আহমেদাবাদ মিল স্ট্রাইক, আর এটা কি খেদা সত্যাগ্রহ, এই 3খানা করেন পরপর। তারপরে ইম্পর্টেন্ট যদি বলা হয় 1920 সালের নন কোঅপারেশন মুভমেন্ট, 1930 সালে সিভিল
সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেন। এছাড়াও গান্ধী ইউনিয়ন প্যাক্ট হয় 1931 সালে। আরও ভেতরে কথা বলবো না, মোটা মোটা কথাই উপরটা বললাম। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। গান্ধী ইরা এর পরে স্টার্ট হবে, এটা শেষ হয়ে গেলে 1857-এর রিভল্টের আগে শেষ হয়ে গেছে। 1857-এর পরেরটা চলছে, ন্যাশনালিজম চলছে। এরপরে গান্ধিয়ান ইরা স্টার্ট হবে, তখন গান্ধী সম্বন্ধে আরও ডিটেলে আমরা পড়বো, বারবার আসবে তখন। দ্য ফার্স্ট মুসলিম ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো মুসলিম এক্ষুনি বললাম, দেখো কি হবে? বদরুদ্দিন তৈয়বজি হবে, বদরুদ্দিন তৈয়বজি হবে। কোন কোন সেশনে? 1887-এর মাদ্রাজ সেশনে, মাদ্রাজ সেশন। ক্লিয়ার? চলো বাকিগুলো তোমাকে বলে দিয়েছি। পরের প্রশ্ন, হোয়েন ডিড মুন্ডা রিভল্ট? মুন্ডা, মুন্ডার সঙ্গে কি যুক্ত বলেছিলাম? উলগুলান, উলগুলান। আচ্ছা, এই মুন্ডা রিভল্টের সঙ্গেই কে কে ছিলেন? বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা ছিলেন। ওকে, এখানে কি ছিলেন? কুন্তকাটি সিস্টেম ছিলেন, কুন্তকাটি সিস্টেম ছিল। তোমাকে আগে বলেছি কুন্তকাটি সিস্টেম কি। এটার এই কুন্তকাটি সিস্টেমটাতেই ওরা জঙ্গলে বাস করতো এবং সেখানকার রাইটস ওরা পেত। এরপরে দিখু, দিখু কথাটাও এই রিভল্টের সঙ্গে যুক্ত। দিখু মানে আউটসাইডার, জমি এনক্রোচ করতে শুরু করলো আউটসাইডাররা এসে, সেগুলো মেনে নিতে পারেনি, সেটার এগেনস্টেই কী হয়েছিল? দিখু মানে ব্রিটিশদেরকে বলা হতো, বা ল্যান্ড যারা করেন, বিজনেস করে, তাদেরকে বলা হচ্ছে আউটসাইডার। মানে ওরা বাদ দিয়ে বাকি যারা আসছে তারা দিখু নামে পরিচিত ছিল। উলগুলান নামে পরিচিত এই কে ছিলেন? এই বিরসা মুন্ডা। কবে শুরু হলো? 1899-900-এ শুরু হলো মুন্ডা রিভল্ট। ক্লিয়ার? কোথায়? ছোট নাগপুরে, অ্যাট ছোট নাগপুর। ওকে, এই মুন্ডা রিভল্টের কথা যদি বলা হয়, এটা হয়ে গেল। আচ্ছা, 1854 তোমরা এখানে দেখতে পাচ্ছ সাল আছে, তাই সালটা থেকে তোমাদের রিভিশন করাচ্ছি। 1854 একটা ইম্পর্টেন্ট এসেছিল, মনে করো উডস ডিসপ্যাচ, এডুকেশনের সম্বন্ধে এসেছিল। এটাকে বলা হয় ম্যাগনা কার্টা অফ এডুকেশন, ইন্ডিয়ান এডুকেশন। ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন বলা হয় এটাকে। ক্লিয়ার? বেশ। 1855 যদি বলি, 1855-এ কি হয়েছিল? সাঁতাল রিভল্ট হয়েছিল। মনে করো সাঁতাল রিভল্ট হয়েছিল। সিধু, সিধু কানু, চাঁদু, ভৈরব, মনে পড়ছে? চলো পরের প্রশ্ন, হুইজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাসাসিনেটেড ইন আন্দামান? আন্দামানে কে হয়েছিলেন? লর্ড মায়ো। লর্ড মায়ো মারা যান কত সালে? 1872 সালে আন্দামান নিকোবরে। কে করেন মার্ডার? কে করেন? বাই শের আলী আফ্রিদি। শের আলী আফ্রিদি কে ছিলেন? একজন ওয়াহাবি লিডার ছিলেন। শের আলী আফ্রিদি মেরেছিলেন। এই লর্ড মায়োর কথা যদি বলা হয়, লর্ড মায়ো ফার্স্ট সেন্সাস স্টার্ট করেন, ফার্স্ট সেন্সাস। তাছাড়াও এই লর্ড মায়োর সম্বন্ধেই স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশ হয়। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইনার সময় স্টার্ট হয়। আর একটা যদি বলা হয় এই লর্ড মায়োর সম্বন্ধে ইম্পর্টেন্ট, সেটা হলো ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন। ফিনান্সিয়াল, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এই সময় থেকেই স্টার্ট হয়। ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন স্টার্টেড এই লর্ড মায়ো থেকে। ক্লিয়ার? লর্ড লিটন দেখতে পাচ্ছি। লর্ড লিটনের সম্বন্ধে অনেক কিছু জানি আমরা। কি? রয়্যাল টাইটেলস অ্যাক্ট, রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876 সালে করলেন। কত সালে? 1876-এ। এবং 1877 সালে কি করলেন? দিল্লি দরবার করলেন। মনে করো এই দিল্লি দরবারে ইম্পর্টেন্স আছে। এই দিল্লি দরবারের, এই দিল্লি দরবারে কি করলেন? কুইন ভিক্টোরিয়াকে এমপ্রেস অফ ইন্ডিয়া ঘোষণা করলেন। কার মাধ্যমে? এই রয়্যাল টাইটেলস অ্যাক্টের মাধ্যমে। ডিক্লেয়ার্ড কুইন, ইংল্যান্ডের রানী কুইন ভিক্টোরিয়া অ্যাজ এমপ্রেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সম্রাজ্ঞী বলে ঘোষণা করলেন এই 1877-এর দিল্লি দরবারে। প্রথম দিল্লি দরবার এটা হয়, সেকেন্ড হয় কার্জনের সময়। ওকে, আচ্ছা,
এই দিল্লি দরবারে একজন গেছিলেন ধুতি পরে, কাকা সাহেব। ওকে, চলো। আচ্ছা, এই লিটনের সম্বন্ধে জানছিলাম। লিটনের সম্বন্ধেই 1877-8-এর দিকে, এই যে বছর দিল্লি দরবার হচ্ছে, বিশাল ধুমধাম করে দিল্লিতে একদম বিশাল কিছু আয়োজন করা হচ্ছে, সেম অ্যাজ ফ্রান্সের সময়। ফ্রান্সে যে রিভলিউশন হয় তখন কি হয়েছিল, ওদের ইকোনমিক হাল এত খারাপ ছিল, কিন্তু রাজা রানীদের বিলাসবহুল জীবনযাত্রায় সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে এবং ফ্রান্স বিপ্লব এর মাধ্যমে একটা ঘটে। এটা একটা মেজর কারণ। ওকে, এই 1877-এই দিল্লি দরবার হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ। এই জায়গাতেই সাউথ ইন্ডিয়াতে ফ্যামাইন চলছে, দুর্ভিক্ষ চলছে। এটার এগেনস্টেই 1878 সালে স্ট্র্যাচি কমিশন তৈরি হলো, প্রথম ফেমাইন কমিশন, স্ট্র্যাচি কমিশন এই সময় তৈরি হলো। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো, 1878 সালে ভার্নাকুলা প্রেস অ্যাক্ট উনি লাগালেন, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট উনি লাগালেন। এগুলো তো তোমরা জানোই, সেম, এগুলো সব 1878। ওকে, তাহলে লর্ড লিটন গেল এগুলো। কার্জনের সম্বন্ধে তোমরা সবাই জানো। কার্জনের সম্বন্ধে বলেছিলাম, বেঙ্গল পার্টিশন 1905 সালে শুরু হলো, বেঙ্গল পার্টিশন। আচ্ছা, এখানকার ইম্পর্টেন্ট, তোমরা বইয়ে সেরকম বইয়ে খুঁজে পাও না বা লেখাও থাকে না, কি কিচেনার কার্জন কন্ট্রোভার্সি। এই কিচেনার ছিলেন আর্মির হেড। এই কিচেনার একটা আর্মিতে রিফর্ম আনতে চেয়েছিলেন, কার্জন সেটা মেনে নেননি, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় এবং কার্জন 1905 সালে রিজাইন করেন। তাছাড়া 1905 সালেই 1904 সালে ইয়ং হাজব্যান্ড কমিশন তিব্বতে পাঠান। কি ইয়ং হাজব্যান্ড কমিশন কোথায় পাঠান? তিব্বতে পাঠান, মনে থাকবে, বেস্ট। তাছাড়াও মনুমেন্টস অ্যাক্ট উনি আনেন, মনুমেন্টস অ্যাক্ট ইনি আনেন। র্যালে কমিশন 1902 সালে, কি কমিশন? র্যালে কমিশন, র্যালে কমিশন বা ইউনিভার্সিটি কমিশন নামে পরিচিত, এটা 1902 সালে। তারপর ইউনিভার্সিটি অ্যাক্ট আনলেন 1904 সালে। ওকে, মনে থাকবে। তাহলে লর্ড কার্জনের সম্বন্ধে এত কিছু জানলাম। বাকিগুলো দেখো, এতগুলো পয়েন্ট বললাম, তোমাদের রিভিশন এইভাবে রিভিশন করতে হবে। ওকে, বারবার বলছি, তোমরা নিজেরা দেখবে কিছুদিন পর মডার্ন হিস্ট্রিতে মাস্টার হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরেরটা। ইলবার্ট বিল ওয়াজ ইন্ট্রোডিউসড। ইলবার্ট বিল কি জিনিস সেটা বলে দিয়েছিলাম এর আগে। ইলবার্ট বিল কি ছিল? ইলবার্ট বিল ছিল মোরাললেসভাবে বলা যায় যে অ্যাংলো ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ান জাজেরা ট্রায়াল নিতে পারে, এটা ছিল মোরাললেস কথা। সেটা অ্যাংলো ইন্ডিয়ানরা মেনে নিতে পারেনি, সেজন্য বিরোধিতা করেছিল। ক্লিয়ার? তাহলে ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কবে করা হয়েছিল? 1838 সালে হয়েছিল। সরি, 1838 বলছি, 1883, মাই মিস্টেক ভাই। 1883-তে হয়েছিল। কার সময় হয়েছিল? লর্ড রিপনের সময় হয়েছিল। এই লর্ড রিপনই কি করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল করেছিলেন, মনে থাকবে? রিপিল্ড কবে? 1881 সালেই উনি এসে রিপিল করেন। যেটা লিটন লাগিয়ে গেল, সেটা রিপন এসে রিপিল করলেন। আচ্ছা, এই লর্ড রিপনের সম্বন্ধে যদি বলি, ঠিক আছে, এখানে এগুলো আলোচনা করে দিই সালগুলো। লর্ড রিপন একটা খুব কথা বলেছিল। কি কথা? যে আমার কথাই না, আমার কাজে বিশ্বাস করো। ওকে, এই লর্ড রিপনের কথা এটা। বেশ, 1885 সালে দেখতে পাচ্ছি ডেকান এডুকেশন সোসাইটি তৈরি হয়েছিল 1885-তে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ড হলো 1885-তে। ক্লিয়ার? চলো পরেরটা যাই। ইন্ডিগো রিভল্ট, দেখো ইন্ডিগো রিভল্ট আবার এসছে 1859-এ। তোমাকে প্রথমে বললাম 1859-এ নদিয়ার চৌগাছাতে হয়েছিল, এটা তোমাকে বলেছিলাম। নীল বিদ্রোহের লিডার কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস লিখেছিলাম। বি বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এগুলো সব বলেছিলাম। ওকে, এগুলো সবগুলো তোমাকে বলা হয়েছিল। চলো পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো, ভারতীয় তহবিল কংগ্রেস, তহবিল সংগ্রহের জন্য কলকাতা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যে বছরে?
দ্য ন্যাশনাল কনফারেন্স ইন ক্যালকাটা ওয়াজ হেল্ড টু রেজ ন্যাশনাল ফান্ড। ন্যাশনাল ফান্ড তৈরি করার জন্য, কিসের জন্য ন্যাশনাল কনফারেন্স তৈরি করা হয়েছিল? ন্যাশনাল ফান্ড, তহবিল সংগ্রহের জন্য। এই ইলবার্ট বিলের বিরোধিতা তো ইংরেজরাই করছে, সেটার বিরোধিতায় ভারতীয়রাও করেছিল, কিন্তু ওই যে ইংরেজরা যে ক্লজের জন্য বিরোধিতা করেছে সেটার জন্য নয়। তাহলে এটা তৈরি করা হয়েছিল ক্যালকাটাতে 1883-তে, ইলবার্ট বিলের টাইমে এটার জন্যই তৈরি করা হয়েছিল, ফান্ড তৈরি করা হয়েছিল, এবং 1883-তে এটা ফান্ড তৈরি করা হচ্ছিল। ক্লিয়ার হয়েছে? এই ন্যাশনাল কনফারেন্স কে ফাউন্ড করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি। ওকে, 1884 দেখতে পাচ্ছ, 1884-এ ফার্গুসন কলেজ, তিলক তৈরি করছেন, ফার্গুসন কলেজ, বিজি তিলক একজন মেম্বার ছিলেন। 1885-এ তোমাকে এখনই বললাম ডেকান এডুকেশন সোসাইটি, আইএনসি, এগুলো সবগুলো ফাউন্ড হচ্ছে 1885-এ। ক্লিয়ার? 1905 সালে সবাই জানো বেঙ্গল পার্টিশন, ডেট দুটো মনে আছে? জুলাই মাসে অ্যানাউন্স করলো, 16ই অক্টোবর ইমপ্লিমেন্টেশন ডে ছিল। ওকে, পরেরটা চলো। হোয়েন আজ গদর পার্টি ফার্মড, একই কথা, কোথায় হয়েছিল? আচ্ছা হোয়ার বলেছে, হোয়েন না, হোয়ার। তোমাকে বললাম সান ফ্রান্সিসকোতে বলেছিলাম, মনে করো সান ফ্রান্সিসকোতে। সালটা কত? 1913 সালে। কে? হরদয়াল, লালা হরদয়াল, সোহন সিং ভাকনা, এরা তৈরি করেছিলেন। এই গদর কথাটার অর্থ কি? গদর কথাটার অর্থ ছিল রিভল্ট, এই কথাটার অর্থ হলো রিভল্ট। এটার সঙ্গে কি ইনসিডেন্ট যুক্ত? আচ্ছা, গদর পার্টি কাকে মারা প্ল্যান করেছিলেন? হার্ডিঞ্জ সেকেন্ডকে, যে হার্ডিঞ্জের উপরে বোমা নিক্ষেপ করা হয়, এটাকে বলা হতো কি? ফার্স্ট লাহোর কনস্পিরেসি বলা হয় এটাকে। সেকেন্ড লাহোর কনস্পিরেসি কোনটা? ভগৎ সিং যেটাকে মারলেন। ক্লিয়ার? বেশ। আর যদি বলি গদর পার্টির সঙ্গে কোমাতাগারু শিপের নাম একটা, কোমাতাগারু শিপ ইনসিডেন্ট, এটার সঙ্গে যুক্ত। কার সঙ্গে? এই গদর পার্টির সঙ্গে যুক্ত। ক্লিয়ার? বেশ। এখানে লাহোর দেখতে পাচ্ছি, লাহোরের সম্বন্ধে আমি, আমার এখন মনে আসছে কি দুখানা সেশন ইম্পর্টেন্ট। একটা 1929-এর আইএনসি সেশন, যেখানে যে জওহরলাল নেহেরু ছিলেন কি প্রেসিডেন্ট, এখানে কি বলা হলো? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজের কথা বলা হলো, যে জন্য 1930 সালে 26শে জানুয়ারি রবি নদীর তীরে পতাকা উত্তোলন করা হলো। সেজন্য আজ পর্যন্ত সেটাকে রিপাবলিক ডে হিসেবে ইন্ডিয়াতে পালন করা হয়। আর আরেকটা মনে পড়ছে, সেটা হলো 1940-এর মুসলিম লীগের, যেখানে কে ছিলেন? জিন্না ছিলেন প্রেসিডেন্ট, এবং পাকিস্তান কথাটার করা হলো যে দুটো নেশনে ভাগ করে দাও। ওকে, তাহলে আনসার কি হলো? গদর পার্টির সান ফ্রান্সিসকোতে হয়েছিল। পরের প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি ফাউন্ডেড বাই কে? জি কে গোখলে। কে ফাউন্ড করেছিলেন? জি কে গোখলে করেছিলেন। আচ্ছা, এই এম এন যোশী, আচ্ছা জি কে গোখলে সম্বন্ধে বলে দিই। জি কে গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি তো করেছিলেন, ইনি পলিটিক্যাল মেন্টারও ছিলেন, পলিটিক্যাল মেন্টার অফ মহাত্মা গান্ধী অ্যান্ড জিন্না। ওকে, অ্যান্ড জিন্না। বেশ, ইনি বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা বলেছিলেন। ওকে, এনার একটা পত্রিকার নাম ছিল হিতবাদা, হিতবাদা, একটা পত্রিকার নাম। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে হয়। ক্লিয়ার? বিজি তিলকের সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি। আচ্ছা, বিডি সাভারকর, উনি বই লিখেছিলেন, পরীক্ষায় দিয়েছিল, মার্সি পিটিশন প্রে করেছিলেন, এটা বিশেষে দেওয়া প্রশ্ন, তাই বলছি ভাই। মার্সি পিটিশন প্রে করেছিলেন ইংরেজের কাছ থেকে যখন জেলে ছিলেন। বেশ, পরেরটা, ইনি বই লিখেছিলেন দ্য অর অফ ইন্ডিপেন্ডেন্স,
1857 রিভল্টের সম্বন্ধে ইনি বইটা লিখেছিলেন, সেটার নাম ছিল এটা। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ওয়াজ ফাউন্ডেড, তোমাকে বললাম একটু আগেই, কে করেছিলেন? 1875 সালে করেছিলেন। আলিগড় মুভমেন্টের সময়ে কে করেছিলেন? বাই সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান। 1883 সালে ইলবার্ট বিল। বেঙ্গল ন্যাশনাল কলেজ, এটাতে তৈরি হয়। বেঙ্গল কেমিক্যাল 1906 সালে তৈরি হয়। কিসের জন্য? স্বদেশী মুভমেন্টের জন্য। এই সময় তৈরি হয় 1906 সালে। ক্লিয়ার? 1875 সাল যদি আরো বলি, আর্য সমাজ তৈরি হয়েছিল এই সময়। দয়ানন্দ সরস্বতী করেছিলেন। মনে পড়ছে? তাহলে এইভাবে পড়তে হবে। চলো পরেরটা। পরের প্রশ্ন, অ্যাট হুইজ দ্য দরবার কুইন অফ ইংল্যান্ড আজ প্রোক্লেমড অ্যাজ ইমপ্রেস অফ ইন্ডিয়া। তোমাকে এক্ষুনি বললাম, একটু আগে বলেছিলাম কত, 1876-77 সালে যে দিল্লিতে ওইটা হলো, তখন হয়েছিল এটা, তাই না? 1911 সাল দেখতে পাচ্ছি। 1911 সালে পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল্ড হয়েছিল। পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল্ড। ওকে, এটা গেল। চলো পরেরটা। হু ফাউন্ডেড অমৃতবাজার পত্রিকা? কে ফাউন্ড করেছিলেন অমৃতবাজার পত্রিকা? শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ এই অমৃতবাজার পত্রিকা। এই শিশির কুমার ঘোষকে বলা হয় ফাদার অফ এক্সট্রিমিস্ট থট। ফাদার অফ এক্সট্রিমিস্ট থট। ফাদার অফ এক্সট্রিমিস্ট কাকে বলা হয়? বিজি তিলককে, কিন্তু থট কথাটা যুক্ত হলে কি হবে? শিশির কুমার ঘোষ। মনে করো 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হচ্ছে। কে করলেন? লর্ড লিটন চালু করছেন। এটাতে কি বলা ছিল? যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কোনো পত্রিকা প্রকাশিত হলে সেটা ইংরেজের কাছে যাবে, এবং সেটাকে যদি সেরকম দেখে যে ইংরেজের বিরুদ্ধে লেখা আছে, তাহলে সেটা ব্যান্ড হবে বা পত্রিকা প্রকাশ করা যাবে না, মানে সেন্সরশিপ চালু করেছিলেন। এই অমৃতবাজার এমন একটা পত্রিকা যে রাতারাতি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বেঙ্গলি থেকে ইংলিশে চলে গেছিলেন। কি করেছিলেন? বেঙ্গলিতে আগে প্রথমে পাবলিশ হতো, এই ভার্নাকুলার প্রেস একটা আসার পরে রাতারাতি ইংলিশে চলে গেছিলো। ইংলিশ পত্রিকাতে সেরকম এই একটা কাজে লাগতো না বা অ্যাপ্লাই হতো না, সেজন্য রাতারাতি এটা ইংলিশে নিয়ে চলে গেছিলেন। মনে থাকবে। এই কৃষ্ণকুমার মিত্র, এটা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট, কি নাম ছিল? সঞ্জীবনী। সঞ্জীবনী একটা পত্রিকা যেখানে বয়কট কথাটা প্রথম ইউজ হয়। কি স্বদেশী মুভমেন্টে কি ছিল? স্বদেশী ইউজ করতে হবে আর বিদেশি পণ্য বয়কট করতে হবে। বয়কট কথাটা প্রথম করেন এই কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায়। ক্লিয়ার হয়েছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জির সম্বন্ধে তোমাদের বলে দিয়েছি। ক্লিয়ার? পরেরটা, হু ট্রান্সলেটেড নীল দর্পণ ইন ইংলিশ? এটা রিপিটেড কোশ্চেন। নীল দর্পণ কিসের সঙ্গে যুক্ত? ইন্ডিগো রিভল্টের সঙ্গে যুক্ত। ইন্ডিগো রিভল্ট কবে হলো? 1859-এ নদিয়া চৌগাছায়। কে করেছিলেন ইংলিশে ট্রান্সলেট? আচ্ছা, এমনি অরিজিনাল কে লিখেছিলেন? অরিজিনাল লিখেছিলেন দীনবন্ধু। দীনবন্ধু মিত্র লিখেছিলেন। মনে থাকবে। ইনার অরিজিনাল নাম কি ছিল? গজাধর। এই দীনবন্ধু মিত্র 1859 এটা লিখলেন। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলেন কে? এই মাইকেল মধুসূদন দত্ত। কোথায়? মধুসূদন দত্ত এটাকে ট্রান্সলেট করলেন, এবং ইংলিশে ট্রান্সলেট করলেন, এবং সেটা তাদের ভারতীয় নামে প্রকাশ করেনি, প্রকাশ করেছিলেন এই জেমস রেভারেড লং। এই যে নামটা দেখতে পাচ্ছ, এর নামে পাবলিশ হয়। এর নামে যেহেতু পাবলিশ হয়, ইংরেজরা, এটা কি ছিল? নীল দর্পণ মানে ইন্ডিগো প্ল্যান্টার্সদের বিরুদ্ধে কীরকম ইংরেজরা শোষণ করছে সেটার ছবি তুলে ধরা ছিল, তাই না? তাহলে ইংরেজরা কি করেছিলেন? এই জেমস রেভারেড লংকে অ্যারেস্ট করেছিলেন, এবং তখনকার সময়ে 1000 টাকা ফাইন করেছিলেন। কত টাকা? 1000 টাকা ফাইন করেছিলেন। এখনকার রুপির মতো ভেবো না যে এখনকার $1 সমান 80 টাকা হয়ে গেছে, এরকম নয়। তখন ইন্ডিয়ার রুপির কিন্তু দাম প্রচুর, বোঝা গেছে? ডলারের কাছাকাছি সমান দাম। তখনকার সময় 1000 টাকা ফাইন করেছিলেন, এবং এই 1000 টাকাটা কে দিয়েছিলেন? এই লেখক কালীপ্রসন্ন সিংহ। নাম শুনেছ? এই লেখক কালীপ্রসন্ন সিংহ এই 1000 টাকাটা ফাইন দিয়েছিলেন। এনার একটা বইয়ের নামকে ফাইন দিয়ে এই জেমস রেভারেড লংকে
ছাড়িয়েছিলেন। এনার একটা বইয়ের নাম কি ছিল? হুতুম প্যাচার নকশা। এই যে তোমাদের দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার তৈরি প্রশ্ন না ভাই, বিশেষেরই এরকমই অ্যাজ ইট ইজ অপশান এসছে, দেখতে পাচ্ছ তিনটেই রিলেশন, একে অপরের সঙ্গে রিলেটেড। ক্লিয়ার হয়েছে? চলো, এই হরিশ্চন্দ্র মুখার্জির কথা বলছো, এটা কি হিন্দু প্যাট্রিয়ট? এটাও নীল দর্পণের সঙ্গে যুক্ত, তাই না? এই এই যে নীল দর্পণের কথাটা হিন্দু প্যাট্রিয়টেই বারবার কি হয়েছিল, পাবলিশ হচ্ছিল। ইন্ডিগো রিভল্টের কথা বারবার এই হিন্দু প্যাট্রিয়টেই বারবার হচ্ছিল, পাবলিশ করছিল। ওকে, তাহলে এই ছিল তোমাদের পয়েন্ট। আচ্ছা, তো এই ছিল তোমাদের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। অলরেডি আমরা 12টা সেট কমপ্লিট করে ফেললাম। আশা করছি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির আগে, মানে যা দেওয়া আছে ক্যালেন্ডার ওয়াইজ, তার আগে 4খানা যে পিলার আছে আমাদের, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই 4টে পিলারই আমি তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, ফ্রিতে আমি আপলোড করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।